দ্বারা কি বলে অ্যাডজেক্টিভটা আমরা পার্টস অফ স্পিচটা শেষ করেই আবার এইটার উপরে একটা পরীক্ষা নিব, অর্থাৎ আমাদের কতটুকু মনে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পার্টস অফ স্পিচটা একটু দেখব। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এই সবগুলো আমরা আরেকবার একটু রিপিট করব। তো প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া। অ্যাডভার্বের অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। খুব সহজভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। অ্যাডভার্ব হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, এটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এ নিজেও অ্যাডভার্বকে বর্ণনা করে অথবা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এটি কখন ঘটেছে, কোথায়, কিভাবে, কি উপায় এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। মনে রাখবেন, কখন, কোথায়, কিভাবে, কি উপায় এবং কি পরিমাণে। হুম সে সুমন দ্রুত দৌড়ায়। এখানে সুমন কেমন দৌড়ায় বা কিভাবে দৌড়ায় প্রশ্ন করব, কিভাবে দৌড়ায়, উত্তর আসবে দ্রুত দৌড়ায়। তাই না? আমার কাছে তো দেখেন, এইভাবে আমরা উদাহরণটা একটু দেখলাম যে একটি একটি পার্টস অফ স্পিচ, এটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এবার দেখব, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। কত সুন্দর একটা সেন্টেন্স, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করছে দ্য গার্ল কিভাবে ইংলিশে কথা বলে। উত্তরটা আসবে ফ্লুয়েন্টলি। এই ফ্লুয়েন্টলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। হুম ফ্লুয়েন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এখানে ভার্ব হচ্ছে স্পিক, কথা বলে। বালিকাটি কিভাবে কথা বলে? খুব ফ্লুয়েন্টলি কথা বলে ইংলিশে। তাহলে এই যে এখানে বলেছি কিভাবে, কোথায়, কখন, কি উপায়ে, কি পরিমাণে বর্ণনা করে, এইগুলা দ্বারা কিন্তু বুঝাবে অ্যাডভার্বকে। এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করা হয়েছে, দা গার্ল কিভাবে বর্ণনা করে, কিভাবে ইংলিশে কথা বলে, ফ্লুয়েন্টলি, তাই এটি একটি অ্যাডভার্ব। দ্য টি ইজ ভেরি হট। চাটা খুবই গরম। এখানে ভেরি বর্ণনা করছে চাটা কত গরম। চাটা কত গরম এটা বর্ণনা করছে ভেরি দ্বারা, তাই এই ভেরি এখানে একটি অ্যাডভার্ব। দ্য বয় ইজ রানিং সো ফাস্ট। বালকটি খুব দ্রুত দৌড়াচ্ছে। ইজ রানিং কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ রানিং, আমরা টেন্সটাও দেখবো, প্রত্যেকদিন আইটেমে আমরা টেন্স রাখবো। দ্য বয় ইজ রানিং সো ফাস্ট। এখানে সো বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে, এবং ফাস্ট বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে। উভয়ই অ্যাডভার্ব, সো মডিফাই করছে আরেকটি অ্যাডভার্ব ফাস্টকে, এবং ফাস্ট মডিফাই, এই যে বললাম দা বয় ইজ রানিং সো ফাস্ট, বালকটি দৌড়াচ্ছে, সে কিভাবে দৌড়াচ্ছে, কি পরিমাণে দৌড়াচ্ছে, উত্তরটা আসবে সো ফাস্ট, খুব দ্রুত। এখানে সো ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে যদি প্রশ্ন করা হয় কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। একটু মনে রাখবো আমরা, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের প্রকারভেদ, অ্যাডভার্বকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অ্যাডভার্ব। আপাতত আমরা এখানে 5 প্রকার দেখতে পাচ্ছি, এইগুলো একটু মনে মনে পড়ে ফেলতে হবে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব। অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব একটু মনে রাখবো আমরা। এখন দেখি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কেমন হয় আমরা একটু দেখি। যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময়ে ঘটেছে। অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে তো আমরা জানি সময়, তাই না? তাহলে টাইম শব্দের অর্থ যদি সময় হয়, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন, কোন সময়ে ঘটেছে তা বর্ণনা করে, উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। কখন ঘটেছে বা কোন সময়ে ঘটেছে, এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বসে। এখানে একটা হেড ওয়ার্ড আমরা মনে রাখতে পারি, এই যে অ্যাডভার্ব অফ টাইম,
এটা হয় সেন্টেন্সের শুরুতে বসে অথবা শেষে বসে। An adverb which tells us when something is done to call adverb of time, it can be used at the beginning or the end of a sentence. Adverb of time যেমন yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. যেমন I will go to the varsity, I will go to the varsity today. আমি আজ সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠে আপনি বলছেন যে আমি আজ বিশ্ববিদ্যালয়ে যাব। এখানে কখন যাব বলেন তো? আজ। এই দেখেন টুডে, এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পার্টস অফ স্পিচটা আমি বলেছিলাম খুব ভালো করে শিখতে হবে, কারণ পার্টস অফ স্পিচ শিখলে এই ভাষাটা খুব ভালোভাবে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচ মানে হচ্ছে বক্তব্য, বাক্যের যে অংশ, এটাকে পার্টস অফ স্পিচ বলা হচ্ছে, তাই না? তার মানে কি আমরা পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখলে গ্রামারের সব কিন্তু আমাদের শেখা হয়ে যাবে। আই উইল গো টু দ্য ভার্সিটি টুডে, এই টুডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখানে কখন বলবে? সর্বদা, একটা টাইম বুঝাচ্ছে। আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, আমার সেখানে খুব জরুরি ভাবে বা ইমিডিয়েটলি, তাৎক্ষণিক, মানে এই মুহূর্তে যাওয়া দরকার। কখন যাওয়া দরকার? ইমিডিয়েটলি, এক্ষুনি, তড়িঘড়ি করে। তাহলে এই যে একটা টাইম বোঝাচ্ছে, ইটস কল্ড অ্যাডভার্ব অফ টাইম। এটা সেন্টেন্সের হয় শুরুতে বসে, না হয় শেষে বসে, একটু মনে রাখবেন এটা। যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময়ে ঘটছে তা বর্ণনা করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব অফ টাইম বলে। আমার কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? না স্যার। থ্যাংক ইউ। আমি পড়াই, শেষের দিকে আপনি প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, পড়ানোর ভিতরেও প্রশ্ন করবেন। এখানে আপনার সঙ্গে আর কেউ থাকছে না, আপনি শুধু নিজে নিজে একা। না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। অ্যাডভার্বটা আমরা একটু ভালো করে দেখি, তারপর আমরা আবার টেন্স করব, কারণ আমাদের কথা বলতে গেলে প্রত্যেক দিন কিন্তু টেন্সের প্রয়োজন হয়, আমরা সেটা একটু দেখব। অ্যাডভার্ব অফ টাইম দেখেছি, এখন দেখবো অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব, দেখেন হিয়ার ইউ ক্যান সি, বলছে যে যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে, প্লেস মানে কি বলেন তো? জায়গা। তাহলে আমরা তো এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে যাই। জায়গা। যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসাবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। An adverb which tells us where something is done or happened is called adverb of place. It can be used after the verb as a direct object or the beginning of a sentence. Adverb of place. Here, above, below, under, upstairs, there, over, etc. বলা হচ্ছে যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসাবে বসে। কি বললাম? এটা ভার্বের পরেই বসে ডিরেক্ট অবজেক্ট হিসাবে। অবজেক্ট মানে কি বলেন তো? কর্ম। আমরা একটু দেখি। আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার, আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি, টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার, অর্থাৎ আপনি একটা গরমের সময় গাছের ছায়ায় বসে আছেন, আপনি বলছেন যে আমি আমার লাঞ্চটা এখানে বসে খেতে চাই বা এখানে পেতে চাই। এই যে কোথায় পেতে চাই, সেই গরমে কোনো গাছের নিচে ছায়ায় বসে আপনি খেতে চাচ্ছেন, এই যে একটা জায়গা বুঝাচ্ছে, এইটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, খুব গরম পড়েছে এখন বাংলাদেশে, এই গরমের সময় আপনার ফ্যামিলির কেউ হয়তো গাছের ছায়ায় বসে আছে। দে আর সিটিং, তারা বসছে বা বসে আছে, আন্ডার দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে। দেখেন আন্ডারটা একটু ব্লক লেটারে লিখেছি না? আন্ডার মানে নিচে। তারা কোথায় বসে আছে? গাছের নিচে। উপরে গাছপালার, গাছের ডালপালা শাখা প্রশাখা আছে, তো সেই ডালপালা শাখা প্রশাখার নিচেই বসে আছে। দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। এই যে আন্ডার মানে নিচে, একটা জায়গা বুঝাচ্ছে না? এই যে দেখেন সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি বলছে, যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে। এই যে তারা কোথায় বসে আছে? গাছের নিচে।
আমি আমার লাঞ্চটা কোথায় বসে খেতে চাই? হেয়ার। হেয়ার মানে কি? এখানে। তাহলে একটা জায়গা বুঝাচ্ছে। এই জায়গা বুঝালে তাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। জায়গা বুঝালে তাকে কি বলে? অ্যাডভার্ব অফ প্লেস। এইবার দেখবো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হচ্ছে ধরন। ম্যানারটা কেমন দেখেন, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয় বা কিভাবে হচ্ছে বা কিভাবে হবে তা ব্যাখ্যা করে বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তাকে কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার বলে। দেখেন, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয়, কিভাবে হচ্ছে বা কিভাবে হবে তা ব্যাখ্যা করে বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। কাজটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে আর কিভাবে হয়, মানে ভাবটা বুঝাবে। ম্যানার মানে হচ্ছে কাজের ধরন অথবা ভাব। কাজটা কিভাবে হয়, কিভাবে হচ্ছে বা কিভাবে হবে, এমন একটা ধরন বুঝালে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। Here you can see an adverb which tells us how something is done is called the adverb of manner. Most of these adverbs have ly. মনে রাখবেন, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, যে জাতীয় অ্যাডভার্ব, এই জাতীয় অ্যাডভার্বের শেষে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন যে এইটা অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে খুঁজবেন? এই অ্যাডভার্ব অফ ম্যানার যে শব্দগুলা, ওয়ার্ডগুলা ইংলিশে, এর প্রত্যেকটার শেষে ly থাকে। যেমন দেখেন, কুইকলি, স্লোলি, হ্যাপিলি, ব্যাডলি, এটসেট্রা। হুম, এইগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু ly থাকে। যেমন দেখেন, ly ছাড়াও কিন্তু হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয়, কিভাবে হচ্ছে বা কিভাবে হবে। যেমন আমরা যদি একটু বলি, দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন। দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক, লোকটাকে কঠোর পরিশ্রম বা কাজ করতে হয়। হার্ড কি? খুব কঠিন কাজ করতে হয়। টু গেট আ প্রমোশন, তার চাকরিতে পদোন্নতি পেতে গেলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন, অর্থাৎ প্রমোশন পেতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। দেখেন, হার্ড, তাকে কি কি করতে হয় বা কেমন পরিশ্রম করতে হয়? কেমন পরিশ্রম করতে হয়? কঠোর পরিশ্রম। এই দেখেন, অ্যাডভার্বকে কোনো কিছু কিভাবে করতে হয়, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে করতে হয় বা হচ্ছে বা হবে, লোকটাকে প্রমোশন পেতে গেলে কেমন পরিশ্রম করতে হয়? কঠোর পরিশ্রম করতে হয়। এই যে হার্ড, শক্ত বা কঠোর পরিশ্রম, এটা হচ্ছে অ্যাডভার্ব। দিয়ে দা ম্যান অক্স স্লোলি। দা ম্যান অক্স স্লোলি, এটার বাংলা অর্থ কি? লোকটা ধীরে ধীরে হাঁটে। লোকটা কেমন ভাবে হাঁটে? ধীরে ধীরে। এই দেখেন, হাঁটার একটা ভাব প্রকাশ করছে না? যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয়, কিভাবে হচ্ছে বা কিভাবে হবে তা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এই যে লোকটা কিভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আই ট্রাইড টু সিং, আই ট্রাইড টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম। আমি প্রোগ্রামে ভালোভাবে বা ভালো গাওয়ার চেষ্টা করেছিলাম। এই যে ট্রাইড, কোন টেন্স বলেন তো? আমাদেরকে প্রত্যেকটা জায়গায় টেন্স আইডেন্টিফাই করার ক্ষমতাটা অর্জন করতে হবে। আই ট্রাইড টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম, আমি চেষ্টা করেছিলাম টু সিং গাইতে, ওয়েল ভালো, ইন দ্য প্রোগ্রাম আমি প্রোগ্রামে ভালো গাইতে চেষ্টা করেছিলাম। এই দেখেন, ট্রাইড আছে না? ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করেছিলাম। অর্থাৎ এটা কিন্তু পাস্ট ফর্ম, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর এখানে অ্যাডভার্ব কোনটা? ওয়েল। কেন? এই যে বলা হচ্ছে কোনো কিছু কিভাবে হয় বা হচ্ছে বা হবে তার উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। আই ট্রাইড টু সিং ওয়েল, এই ওয়েলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। মনে রাখবেন, ম্যানার মানে হচ্ছে কোনো কাজের ধরন। কাজটা কিভাবে হয়, হচ্ছে বা হবে, এমন একটা ভাব প্রকাশ করলে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এবার দেখব অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখেন, নতুন একটা বিষয় আমাদের সামনে সামনে এসেছে। সেটা কি বলা হচ্ছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে
কতটুকু ঘটেছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে বা কতটুকু ঘটেছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। কোনো কিছু কি পরিমাণে ঘটেছে বা কতটুকু ঘটেছে এমনটা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। হিয়ার ইউ ক্যান সি দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। কাজটা প্রায় শেষ হয়েছে। কতটুক শেষ হয়ে গেছে? অলমোস্ট, অর্থাৎ কাজের অধিকাংশ কিন্তু করা শেষ। দ্য বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং। দ্য বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং, বইটা সত্যিই খুব চমৎকার। আই এম ভেরি হ্যাপি টু হেয়ার দিস গুড নিউজ। আই এম ভেরি হ্যাপি, আমি কেমন সুখী? খুব সুখী। টু হেয়ার দিস গুড নিউজ। দেখেছেন? এখানে লক্ষ্য করেন, যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে কতটুকু ঘটেছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। তাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। এই যে কি পরিমাণে, কাজটা প্রায় শেষ, দা ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। দেখেন তো, তাহলে এখানে বোঝাচ্ছে কি কাজটা প্রায় শেষ হয়ে গেছে। তাহলে কি, যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে বা কতটুকু ঘটেছে তা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, মানে কি আমি প্রায় সম্পূর্ণ খুশি। এই ভেরি, রিয়েলি, অলমোস্ট এগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে কি জানেন? ডিগ্রি মানে হচ্ছে বিশেষণের তুলনাকে ডিগ্রি বলে। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, একে ডিগ্রি বলে। তো এই যে বলা হচ্ছে কাজটা প্রায় শেষ হয়েছে, এই কাজের কতটুকু অংশ, একটা তুলনা বুঝাচ্ছে, প্রায় সবটুকু অংশ শেষ হইয়াছে, এটাকে বলা হচ্ছে অলমোস্ট, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবারে একটা দেখবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অর্থ হচ্ছে কতবার বা বারংবার। ফ্রিকোয়েন্সি, যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার বা বারংবার, এটা মনে রাখবেন। যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তাকে বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। এমন কিছু শব্দ রয়েছে পৃথিবীতে যে শব্দগুলো বললে কাজটি কতবার হয় বা কত সময় পর পর হয় তাকে বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। তাকে কি বলে বলেন? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন দেখেন, আই হ্যাভ নেভার বিন টু দ্য প্লেস। এই দেখেন, আই হ্যাভ নেভার, এই বিন এর ব্যবহারটা আজকে আমি আপনাকে খুব ভালোভাবে দেখাবো। বিন, এখানে একটু বর্ণনা দেয়। আই হ্যাভ নেভার বিন টু দ্য প্লেস, এখানে এই বিন শব্দটার উৎপত্তি স্থল কোথায়? এই বি শব্দের অর্থ হওয়া বা থাকা। বি শব্দের অর্থ হচ্ছে হওয়া বা থাকা। হিয়ার ইউ ক্যান সি, এই যে বি না, এই বি থেকে এসেছে বি ভার্বের V3 ফর্ম হচ্ছে বিন। যেমন এখানে আমি একটু লিখে দেখাই আপনাকে। যেমন বিই, বি, এটা হচ্ছে মূল ফর্ম। তো এই বি কখনো বসানো যায়, মানে কখনো বসে, আবার এই বি ভার্বের ভিতরে থেকে মূল যে ফর্মগুলো আসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখেন, ইট মানে খাওয়া, ইএটি, ইট। ইট ভার্বের তিনটা ফর্ম আছে না? ইট, এট, ইটেন। এই বি ভার্বেরও কিন্তু তিনটা ফর্ম আছে। প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম হয়। তো এখানে বি ভার্বের তিনটা ফর্ম কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম, এম, ইজ, এ আর ই। দেখেন, এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে একসঙ্গে প্রেজেন্ট ফর্মে বসে। আর এর পাস্ট ফর্মে যে বিষয়টা বসে সেটা হচ্ছে অজ, WAS, অজ এবং ওয়ার, WERE। দেখেন, অজ ওয়ার, আর এম, ইজ, আর, অজ ওয়ার। আর যেমন আমরা বলেছিলাম না, ইট, এট, ইটেন, V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এম, ইজ, আর, অজয়ার, আর একটা হচ্ছে বিন, BEEN। এই বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বিন শব্দের অর্থ হয়েছে, থেকেছে বা এমন একটা ভাব বুঝাবে। তো এখানে কি অর্থ দাঁড়ায়? আই হ্যাভ নেভার বিন টু দ্য প্লেস, আমি ওই জায়গাটাতে, আমি ওই জায়গাটিতে কখনো থাকিনি, হ্যাঁ, বা থাকা হয়নি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ। এই বিনটা বসার আরো একটা বড় কারণ আছে। দেখেন, এখানে হ্যাভ বসেছে না, আই হ্যাভ। হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো বাক্যে যদি ব্যবহৃত হয় তাহলে পরের ভার্বটি কিন্তু
প্রেজেন্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপলে বসে ভি3 বসে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি বলি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। খেয়াল করেন, তো এই যে হি হ্যাজ গন বসাচ্ছি, এখানেও আই হ্যাভ নেভার বিন টু দ্য প্লেস, আমি ওই জায়গাটিতে কখনো থাকিনি বা ওখানে হইনি, অর্থাৎ ওখানে যাওয়া হয়নি। এখানে বি ভার্বের ভি3 ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। আমরা কিন্তু এটা ব্যাখ্যা অনেকে বুঝতে পারি না, যার কারণে এই বাক্যটা জটিল হয়ে যায়। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে এখানে কি বলছে, আই হ্যাভ নেভার, তার অর্থ কি আমি কখনোই না, বিন মানে থাকা হয়নি বা যাওয়া হয়নি, টু দ্য প্লেস ওই জায়গাটিতে আমার কখনো যাওয়া হয়নি। তাহলে এই নেভারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বারংবার। যেমন সামটাইমস আই ফিল নস্টালজিক while লিসনিং টু অ্যান ওল্ড সং, আমি যখন পুরাতন দিনের কোনো গান শুনি তখন আমি খুব আবেগ আপ্লুত বা আমি অতীতে ফিরে যাই। এই দেখেন সামটাইমস মাঝে মাঝে, এটা আমি কখন শুনি, মানে কতবার আমি সেই অতীতে ফিরে যাই, যখন আমি পুরাতন দিনের গান শুনি। দেখবেন পুরানো অনেক গান আছে না, বাংলা ছায়াছবির গান অথবা ভারতীয় যে বাংলা গানগুলা, বিভিন্ন পুরাতন শিল্পীদের গান, সেই গানগুলার কথা এখানে বলছে। তো এই যে ফ্রি সামটাইমস, এটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ উই আর স্মাইল অন ইউর ফেস, অর্থাৎ সর্বদা তোমার মুখে যেন একটা হাসি থাকে, একটা হাসি রেখো। তো এই যে অলওয়েজ, কখন তোমার মুখে হাসি রেখো, সর্বদা। অলওয়েজ কতবার রেখো, সব সময় তুমি রেখো। এই অলওয়েজটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলা না জানলে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। পার্টস অফ স্পিচ না জানলে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা যায় না। অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব, দেখেন অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্বটা কেমন হয়, এটা কোনো কিছু সত্য কিনা। অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব এটাও কিন্তু খুব, ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো কিছু সত্য কি মিথ্যা তা বলে, অথবা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ বলে। কোনো কিছু সত্য নাকি মিথ্যা, অথবা কোনো কিছুর উপর একটা গুরুত্ব বোঝায়। আমরা একটা এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না, তাই না? তো এখানে কখন বোঝাচ্ছে এটা সত্য নাকি মিথ্যা, বা গুরুত্ব বোঝাচ্ছে যে তুমি কখনো কি করো না, কখনো তুমি মিথ্যা কথা বলো না। ট্রুলি আই ওয়ান্ট হার টু বি হেয়ার, সত্যি সে এসে, সে এখানে আসুক, আমি এটা চাই। হুম, শি স্পেশালি মেনশনড হার নেম, এই যে স্পেশালি, ট্রুলি, নেভার, অর্থাৎ কোনো কিছু সত্য নাকি মিথ্যা, বা কোনো কিছু এর যে উপর যে গুরুত্ব, এই গুরুত্বটা আরোপ করে কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। ট্রুলি, স্পেশালি, নেভার, এটসেট্রা আর এক্সাম্পলস অফ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো একটু মনে রাখবো আমরা। লিস্ট অফ ডিফারেন্ট অ্যাডভার্বস, লিস্ট অফ ডিফারেন্ট অ্যাডভার্বস, বিভিন্ন প্রকার অ্যাডভার্বের ছক। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, কেয়ারফুলি, ফিনান্সিয়ালি, অ্যাডভার্ব অফ ম্যানার, বোল্ডলি, হরিবেলি মানে ভয়ঙ্কর ভাবে, কেয়ারফুলি সাবধানের সাথে, ফিনান্সিয়ালি আর্থিকভাবে, বোল্ডলি হচ্ছে সাহসের সাথে, আর হরিবেলি ভয়ঙ্কর ভাবে, এক্সাইটেডলি উত্তেজিত ভাবে, আবার রয়েছে মাইল্ডলি নম্রভাবে। এগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, একটা ধরন বুঝায়। সাহসিকতার সাথে সে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক বোল্ডলি। তো এখানে বোল্ডলিটা কোন প্রকার অ্যাডভার্ব, এই বোল্ডলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ কি হবে, ম্যানার। একটু মনে রাখবো এগুলো আমরা। আরো আছে পুয়ারলি, এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। স্লোলি, আস্তে আস্তে বা ধীরে ধীরে, এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস কেমন বোঝাচ্ছে, হেয়ার, ইনসাইড, ইন দ্য স্কাই, এগুলো সব জায়গা বুঝাবে। অ্যাডভার্ব অফ প্লেস এভরিহোয়ার, আন্ডার স্টিয়ার, ইন ঢাকা, ইন দ্য বাস, দেয়ার, আপ স্টিয়ার্স, ইন দ্য ফিল্ড, ইন দ্য মস্ক। দেখছেন, এগুলা দ্বারা জায়গা বুঝায়। এটা আমরা সহজে মনে রাখতে পারি, যে সকল শব্দ দ্বারা কোনো স্থান বুঝাবে বা জায়গা বুঝাবে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলবে। তাকে কি বলবে,
অ্যাডভার্ব অফ প্লেস বলবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন আফটার মানে পরে, অফেন মানে প্রায়, এভরিডে প্রতিদিন, ফ্রিকোয়েন্সি মানে কতবার, সর্বদা, সামটাইমস, অলওয়েজ, সামটাইমস, এভরি টাইম, লেটার, অল টাইম, এভরি মোমেন্ট। এইগুলা দ্বারা কি বোঝায়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ টাইমটা কেমন? খুবই সহজে আমরা বুঝতে পারছি। টুডে অর্থ আজ, ইয়েস্টারডে গতকাল, টুমরো অর্থ আগামীকাল, কোনো এক্সাক্ট টাইম যদি বোঝায় 6:30 AM, 6 o'clock, 9:40 PM, 10 o'clock, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, নেক্সট ডে। এগুলা কিন্তু সব অ্যাডভার্ব অফ টাইম। এগুলা সব কি বুঝাবে? অ্যাডভার্ব অফ টাইম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে শব্দের সাথে এলয় যুক্ত থাকলেই অ্যাডভার্ব হয় না। আমরা অনেকেই বলে থাকি যে শব্দের শেষে এলয় থাকলেই সেটা কিন্তু অ্যাডভার্ব। নো, এটা আমাদের একটা রং ডিসিশন, আমরা ভুল সিদ্ধান্তে থাকি। রং হচ্ছে এই কারণে, কারণ নাউন প্লাস এলয় ইকুয়াল টু অ্যাজেক্টিভও হয়। যেমন মাদার, মাদার হচ্ছে মা, মাদারের সঙ্গে যদি আমি এলয় যোগ করি, মাদারলি, এটার অর্থ হচ্ছে মাতৃসুলভ, মাতৃসুলভ। ফ্রেন্ড, বন্ধু, এটা নাউন তো, এর সঙ্গে যোগ করলাম এলয়, ফ্রেন্ডলি, বন্ধু সুলভ, তাই না? সে আমার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে। এই মাদারলি, ফ্রেন্ডলি, এই শব্দগুলোর শেষে কিন্তু এলয় আছে। এর অর্থ এইটা না যে এগুলা কিন্তু অ্যাডভার্ব। নাউন প্লাস এলয়, ফ্রেন্ড প্লাস এলয়, ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিটা এখানে অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কি হবে বলেন? অ্যাজেক্টিভ। আর অ্যাজেক্টিভ প্লাস এলয় যোগ করলে, ভালোভাবে লক্ষ্য করতে হবে, অ্যাজেক্টিভ প্লাস এলয় যোগ করলে অ্যাডভার্ব হবে। যেমন পারফেক্টলি, নাইসলি, গর্জিয়াসলি, এটসেট্রা, এগুলা কিন্তু অ্যাজেক্টিভ প্লাস এলয়। যেমন পারফেক্ট, পারফেক্ট অর্থ হচ্ছে সঠিক, এর সঙ্গে আমি এলয় যোগ করলাম পারফেক্টলি, সঠিকভাবে, এইটা অ্যাডভার্ব হলো। মনে রাখবেন, নাউনের পরে এলয় দিলে অ্যাজেক্টিভ হয়, আবার অ্যাজেক্টিভের পরে এলয় দিলে বেশিরভাগ জায়গায় অ্যাডভার্ব হয়। দুইটা কথা মনে রাখবো, নাউন প্লাস এলয় ইকুয়াল টু অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভ প্লাস এলয় ইকুয়াল টু অ্যাডভার্ব। তো নাউন কাকে বলে আমরা খুব ভালোভাবে প্রথম ক্লাসে দেখে এসেছিলাম, নাউন, প্রোনাউন, তাই না? অ্যাডজেক্টিভ দেখেছেন, ধারাবাহিকভাবে পড়লে এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়। এই যে বললাম, নাউন প্লাস এলয় দিলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ প্লাস এলয় দিলে অ্যাডভার্ব হয়। তো নাউন কাকে বলে আর অ্যাডজেক্টিভ কাকে বলে, এইটা না জানলে তো অ্যাডভার্ব পারবো না, তাই না? তো আমরা নাউন, অ্যাডজেক্টিভ কিন্তু ধারাবাহিকভাবে আমরা এটা দেখে আসছি। এবার একটু দেখব, বাক্যের 3 জায়গায় স্বাভাবিক নিয়মে অ্যাডভার্ব বসে থাকে। কয়টা জায়গায় বাক্যে অ্যাডভার্ব বসে? 3টা জায়গায় অ্যাডভার্ব বসে। সেই জায়গা 3টি কি কি আমরা দেখব। সাবজেক্টের আগে বসে, যেমন অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল, রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, এটার অর্থ কি দাঁড়ালো? রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, সম্প্রতি আমি তার সাথে দেখা করেছি, করিয়াছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখেন এখানে সেন্টেন্সের 3 জায়গায় বসে। সবার আগে বসেছে এখানে রিসেন্টলি আই হ্যাভ মেট হিম, তাই না? অক্সিলারি ভার্বের পরে বসতে পারে, কি বললাম? অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, শি ইজ অলওয়েজ পিপিং আস। পিপ শব্দের অর্থ হচ্ছে উকি মারা। মনে রাখবেন এই নিউ ওয়ার্ড গুলা একটু নোটবুকে সঙ্গে সঙ্গে লিখে রাখবো। আমরা ভোকাবুলারি মুখস্থ করার সব থেকে একটা ভালো উপায় হচ্ছে, আমরা যখন কথা বলি, আমরা যখন বই পড়ি, আমরা যা কিছুই কোনো আর্টিকেল পড়ি না কেন, ওইটা পড়তে গিয়ে যে অজানা শব্দগুলা সামনে আসবে, ওই শব্দগুলো আমরা একটু সঙ্গে সঙ্গে নোটবুকে লিখে রাখবো। তাহলে দেখবেন আমাদের ওই এমনি ডিকশনারি ধরে ধরে সিরিয়াল মাফিক কখনো ভোকাবুলারি মুখস্থ করে আগানো যায় না। তো কি বললাম?
শি ইজ অলওয়েজ পিপিং আস, এর অর্থ হচ্ছে সে সবসময় আমাদের উকি দিচ্ছে, সে সবসময় আমাদের কি করছে, উকি মারছে, আমাদের দিকে তাকাচ্ছে। তো দেখেন এখানে শি ইজ অলওয়েজ পিপিং আস, এই যে এখানে বললাম অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তো এখানে অক্সিলারি ভার্বটা কি বলেন তো? আমরা এগুলো কিন্তু ব্যাখ্যা দিব, এগুলো শিখবো, শুনে মনে রাখবো। এখানে দুইটা ভার্ব রয়েছে, ইজ একটি ভার্ব আর পিপিং একটি ভার্ব, পিপ থেকে এসেছে পিপিং। তো শি ইজ অলওয়েজ পিপিং আস, সে সবসময় আমাদের উকি দিচ্ছে, উকি মারছে, এই যে জায়গাটা, শি ইজ অলওয়েজ পিপিং আস, ইজ একটা ভার্ব, পিপ একটা ভার্ব, এই অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ। একটি বাক্যে কয়টা ভার্ব থাকে আমরা ভার্বের ক্লাসটা একটু দেখেছি, আরো দেখবো। ভার্ব কিন্তু শেষ করা যাবে না পড়ে, এটা অনেক রকমের ব্যবহার, ভার্বের ব্যবহারটা খুব বিশাল। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভার্বের ব্যবহার, এটা তো পার্টস অফ স্পিচের ভিতরেই থাকে। এইগুলা ভালোভাবে শিখলে, আর কিছু রয়েছে মোডাল, সেমি মোডাল এন্ড দা ইউজেস অফ প্যাসিভ ভার্বস। প্যাসিভ ভার্বের বেশি জিনিস লাগে না, দেখবেন প্রথম যে ক্লাসটা আপনাকে নিয়েছিলাম, অর্থাৎ হাউ টু হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে দেখিয়েছিলাম যে আমাদের কয়টা আইটেম ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। তো এখানে তার ভিতরে কিন্তু ভার্ব ছিল, ছিল না? তো এই যে এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে এই কিন্তু অ্যাডভার্বটা বসে। আমরা তিনটা জায়গায় অ্যাডভার্ব বসে, তার দুইটা পেয়েছি, একেবারে শুরুতে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে, আরেকটা জায়গায় কোথায় বসে, আরেকটা জায়গা দেখেন, এক মিনিট, এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হোয়াই, হোয়ার, হোয়েন, এই শব্দগুলা রিলেটিভ প্রোনাউন হিসাবে পরিচিত, কিন্তু এই বাক্যসমূহ যখন বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসানো হয়, তখন বাক্যের স্ট্রাকচার হিসাবে এমন হতে পারে, হোয়াই, হোয়ার, হোয়েন, এইগুলা কিন্তু রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনটা পড়িয়েছিলাম মনে আছে, রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, এরা দেখতে কিন্তু এরা হুবহু একই, শুধু বাক্যে একটু ভিন্নভাবে ব্যবহৃত হয়। যখন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা বাক্যের শুরুতে বসে, তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। আর এই ওয়ার্ড গুলা যখন বাক্যের মাঝখানে বসে, মাঝে বসে দুইটা বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করে, রিলেশন গঠন করে, তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন দেখব, হি কেম ফ্রম হোয়ার আই লিভ, শি ডান্সড হোয়েন আই অর্ডার্ড, আমি যখন আদেশ করেছিলাম তখন সে নৃত্য করেছিল। এই হোয়েন, হোয়ার, এটা কি হলো, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজেটিভ ভার্ব প্লাস হোয়াই, হোয়েন, হোয়ার প্লাস সেন্টেন্স অথবা ক্লজ হতে পারে। হুম, এই জায়গাগুলোতে কিন্তু এটা বসতে পারে। অর্থাৎ দ্য এক্সাম্পল উইল বি স্টার্টেড অন টাইম, হাউএভার দ্য স্টুডেন্টস আর রেডি টু অ্যাপিয়ার অ্যাট, পরীক্ষা সঠিক সময় শুরু হবে, যাই হোক ছাত্রছাত্রীরা দেওয়ার জন্য তখন প্রস্তুত। এগুলো আমরা একটু মনে রাখবো। মিতা রিডস হার লেসন্স অ্যাটেন্টিভলি, তো আমরা দেখলাম বাক্যের শেষেও যখন বসে তখন কি হয়, মিতা রিডস হার লেসন্স অ্যাটেন্টিভলি, মিতা মনোযোগ সহকারে তার পার্ট গুলা পড়ে, তার লেসন গুলা পড়ে। মিতা কিভাবে পড়ে, মনোযোগ সহকারে পড়ে। এখানে অ্যাটেন্টিভলি বাক্যের কোথায় বসেছে, একেবারে শেষে বসেছে। শি ইজ অলওয়েজ পিপিং আস, অলওয়েজটা এখানে অ্যাডভার্ব, এটা কোথায় বসেছে, বাক্যের মিডিল পয়েন্টে বসেছে। আর একটা জায়গায় বসেছে, রিসেন্টলি আই হ্যাভ মেড হিম, আই হ্যাভ মেট হিম, সম্প্রতি আমি তার সাথে সাক্ষাৎ করেছি। এই রিসেন্টলি এখানে অ্যাডভার্ব, এইটা কোথায় বসেছে, এইটা বাক্যে সবার শুরুতে বসেছে। তো এই রিসেন্টলি, এই অলওয়েজ পিপিং, এখানে অলওয়েজ, অ্যান্ড মিতা রিডস হার লেসন্স অ্যাটেন্টিভলি, এখানে অ্যাটেন্টিভলি এটা একেবারে শেষে বসেছে। অ্যাডভার্ব শুরুতে বসতে পারে, অ্যাডভার্ব মাঝে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শেষেও কিন্তু এটা বসতে পারে। তো এখন আমরা যা পড়লাম এর একটা সারাংশ দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব লিস্ট, সর্বাধিক গুরুত্বপূর্ণ যে অ্যাডভার্ব গুলা রয়েছে তার তালিকাটা আমরা একটু দেখব। যেমন নট, নট শব্দের অর্থ হচ্ছে না। অলসো, এছাড়াও। ভেরি, খুব।
অফেন প্রায়ই, হাউএভার যাই হোক, টু খুব, ইউজুয়ালি, রিয়েলি, এইগুলো একটু পড়েন তো আপনি। এই যে নট থেকে এখান থেকে একটু পড়তে হবে, আমরা একটু পড়ি। নট শব্দের অর্থ বাংলা বলেন এবং ইংরেজি বলতে হবে। এগুলা এইগুলা একটু নট পড়তে হবে। নট না। হুম নট নট তো না। হুম অলওয়েজ তো এছাড়াও। হুম ভেরি খুব। অফটেন প্রায়। হুই হুই এবার। হ্যাঁ, এটা বলতে হবে যা হাউ এভার। যাই হোক। এটা অফটেন না, হ্যাঁ, এখানে টিটা হচ্ছে সাইলেন্ট লেটার, এটা অফেন বলতে হবে। অফেন, অফেন মানে হচ্ছে প্রায়ই। ওপেন। অফেন, অফেন, অফ ওয়াইকার দন্তান্ন, অফেন। হ্যাঁ, পরেরটা বলতে হবে হাউ এভার মানে যাই হোক। হাউ এভার। তারপর বলেন টু। টু। টু হুম তো খুব। হুম ইউজুয়ালি সাধারণত। হুম রিয়েলি সত্যি। আর্লি তাড়াতাড়ি। নেভার কখনোই না। অলওয়েজ সর্বদা। সামটাইম কখনো কখনো। হুম টু টুগেদার হুম একসাথে। হুম লাইকলি সম্ভবত। সিম্পলি কেবল। কেবল বা সাধারণত বা সাধারণভাবে, ধন্যবাদ। তাহলে দেখেন এখানে নিচে আরো রয়েছে, তো এইগুলা হচ্ছে মেইনলি অ্যাডভার্ব হিসাবে বসে। আর এই যে বিষয়গুলো পড়ালাম না, এইভাবে কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এইভাবে কিন্তু অ্যাডভার্ব গুলো ব্যবহার করা হয়। আরো আছে দেখেন, রেদার, অলমোস্ট, স্পেশালি, ইভার, অলরেডি, বিলো, ডিরেক্টলি, দেয়ারফর, এলস, দাজ, ইজিলি, সার্টেইনলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, নর্মালি, কারেন্টলি, extremely, finally, constantly, properly, soon, স্পেসিফিকলি, অ্যাহেড, ডেইলি, হাইলি। অর্থাৎ এই যে এল ওয়াই, বেশিরভাগ কিন্তু দেখবেন অ্যাডভার্বের শেষে, বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কিন্তু এল ওয়াই থাকে, থাকে না? এখানে অনেক শব্দ দেওয়া আছে, এই শীটটা আপনাকে দেওয়া হবে। এইটা আপনি একবার করে হলেও প্রত্যেকটা ওয়ার্ড একটু পড়ে ফেলবেন। দেখেন এখানে রয়েছে, আমি একটু দেখাই দেই, অনেকগুলা দিয়েছি, অনেক, যত অ্যাডভার্ব আছে সব অ্যাডভার্ব কিন্তু এখানে প্রায় দেওয়া হয়েছে। রহিম কুইকলি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট আউটসাইড টু প্লে। রহিম দ্রুত তার কাজ শেষ করেছিল। আমরা এই প্যাসেজ রিডিং এর মাধ্যমে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে টেন্সটাও একটু ফলো করব। রহিম কুইকলি ফিনিশড, কোন টেন্স বলেন তো? রহিম দ্রুত শেষ করেছিল। রহিম কি করেছিল? দ্রুত শেষ করেছিল। বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। রহিম কুইকলি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট আউটসাইড টু প্লে। রহিম দ্রুত তার কাজটা শেষ করেছিল এবং বাহিরে খেলতে গিয়েছিল। হি কেয়ারফুলি ক্রসড দ্য রোড, সে খুব সতর্কতার সাথে রাস্তা পার হয়েছিল। লুকিং বোথ ওয়েজ বিফোর স্টেপিং ফরওয়ার্ড, সে সামনে আগানোর আগে দুই পাশে, দুই দিকে, ডাইনে বাঁয়ে সে ভালো করে খেয়াল করে নিল। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং হ্যাপিলি ইন দ্য পার্ক, পার্কের ভিতরে ছেলেমেয়েরা খুব সুখের সাথে খেলা করিতেছিল। দেখেন, দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং, এই বাক্যটুকু কোন টেন্স বলেন তো? দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং। আমরা কিন্তু টেন্সটা প্রত্যেকটা বাক্য থেকে কিছু না কিছু শেখা যায়। ইংলিশে প্রত্যেকটা জি। সেন্টেন্স যদি আপনি ভাঙতে পারেন, ভেঙে ওই বাক্যটা কোন টেন্স, কোন পার্টস অফ স্পিচ, ওইটা মোডাল না সেমি মোডাল, ওইটার ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডকে ভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, নাউন করতে হবে, অর্থাৎ আমাদের এই ওয়ার্ড নিয়ে খেলা করতে হবে। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, এই বাক্যটুকু কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা এখানে ওয়াজ ওয়্যার থাকে, ভার্বের পর আইএনজি থাকে। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য মনে রাখতে হবে। দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি ইন দ্য পার্ক হোয়াইল অ্যান ওল্ড ম্যান ওয়াকড স্লোলি অ্যালং দ্য ফুটপ্যাথ, ছেলেমেয়েরা খেলা করছিল পার্কে, যখন ওই ফুটপ্যাথ, পার্কের পাশে একটা ফুটপ্যাথ ছিল, ওই ফুটপ্যাথ দিয়ে একজন ওল্ড ম্যান, বৃদ্ধ লোক, হেঁটে যাচ্ছিল। সাডেনলি দ্য স্কাই বিকেম ডার্ক, যখন ওই মুরব্বী বৃদ্ধ লোকটি হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং, অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হতে শুরু করলো। হ্যাভিলি, প্রচুর পরিমাণে। হ্যাভিলি শব্দের অর্থ কি হবে? প্রচুর পরিমাণে। অর্থাৎ ওই মুরব্বি যখন হেঁটে যাচ্ছিল, এটা সম্ভবত বিকেল টাইম ছিল, বা দুপুর বা সকাল যাই হোক,
আকাশে প্রচন্ড মেঘ করে নিয়ে আসলো এবং প্রচুর বৃষ্টি হতে শুরু করলো। এখানে কয়েকটি অ্যাডভার্বের ব্যবহার করা হয়েছে। সেই অ্যাডভার্ব গুলা আমরা আবার এখানে কিন্তু একটু ব্যাখ্যা প্রদান করছি। দেখেন কিভাবে ব্যাখ্যা দিব। কুইকলি শব্দের অর্থ হচ্ছে দ্রুত। কুইকলি শব্দের অর্থ কি আছে বলেন? দ্রুত। এই বাক্যের ভিতর দ্রুত। থেকে আমাদের কিন্তু এই প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, প্যাসেজ ভাঙতে হবে। এই যে একটা প্যাসেজ পড়লাম না, মাত্র 4টা লাইন, এখানে 1 2 3 4, 4 লাইনের একটা প্যাসেজ পড়লাম। এখানে কি বলা হচ্ছে? কুইকলি শব্দের অর্থ দ্রুত। কুইকলি কোথায় আছে? রহিম কুইকলি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট আউটসাইড টু প্লে। দেখেছেন? তাহলে এখানে কিন্তু কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার কেয়ারফুলি, সতর্কতার সাথে বা সতর্কভাবে, ডিসক্রাইবস হাউ রহিম ক্রসড দ্য রোড। এই যে দেখেন, হি কেয়ারফুলি ক্রসড দ্য রোড, সে সতর্কতার সাথে রাস্তাটা পার হয়েছিল। হ্যাপিলি অর্থ সুখের সাথে। কি হবে? হ্যাপিলি অর্থ সুখের সাথে বা সুখী ভাবে, সুখে। তাহলে কি হবে? দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি, ছেলেমেয়েরা খুব সুখের সাথে বা সুখে খেলা করছিল। কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, সোলোলি, হ্যাবিলি, এই এল ওয়াই যুক্ত রয়েছে। এর প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব। এবং এখানে ব্যাখ্যা করা হয়েছে হ্যাবিলিটা কিভাবে অ্যাডভার্ব। প্রচুর বৃষ্টিপাতের সাথে, ডিসক্রাইবস হাউ দ্য রেইন ওয়াজ ফলিং। ডিসক্রাইবস এটা বর্ণনা করে, এই হ্যাবিলি শব্দটা বর্ণনা করে কিভাবে? ডিসক্রাইবস হাউ দ্য রেইন ওয়াজ ফলিং, কিভাবে বৃষ্টি পড়ছিল বা হচ্ছিল, এইটা বর্ণনা করেছে এই হ্যাবিলি শব্দ দ্বারা। কি দ্বারা? এই হ্যাবিলি শব্দ দ্বারা। তো কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, হ্যাবিলি এইগুলা কিন্তু অ্যাডভার্ব। আরো দিয়েছি দেখেন, তানিয়া সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম বিকজ হার মাদার ওয়াজ স্লিপিং। তানিয়া, এই প্যাসেজগুলো পড়ে, এখানে তো ব্লক লেটারে দেওয়া আছে, আরো কিছু প্যাসেজ আপনাকে দিব, ওখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন শব্দগুলি ওই বাক্যের ভিতরে, ওই প্যাসেজের ভিতরে অ্যাডভার্ব, এটা আপনাকে নিজে নিজে বের করতে হবে। তানিয়া সাইলেন্টলি, টিনা সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম বিকজ হার মাদার ওয়াজ স্লিপিং। তার মা যেহেতু ঘুমাচ্ছিল, সে নিঃশব্দে, সাইলেন্টলি, দেখেন অলরেডি বুঝতেই পারছেন যে এখানে সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম বিকজ হার মাদার ওয়াজ স্লিপিং। শি লুকড নার্ভাসলি at her exam results and sighed deeply. Her friend Rima cheerfully congratulated her, knowing she had passed. The teacher spoke kindly to the students and gave them advice. এখানে আমরা দেখতে পাচ্ছি সাইলেন্টলি নিঃশব্দে, নার্ভাসলি উদ্বিগ্নভাবে, ডিপলি গভীরভাবে, চেয়ারফুল্লি আনন্দের সাথে, কাইন্ডলি স্নেহ ভরে। কাইন্ডলি শব্দের অর্থ কি হবে? স্নেহ ভরে। খেয়াল করে দেখেন, এই যে এলয় যুক্ত শব্দগুলো বা এখানে এই শব্দগুলা দ্বারা কিন্তু একটা ভাব প্রকাশ করেছে। অ্যাডভার্বের যে আমরা ডিফারেন্স বা তাদের যে কাইন্ডস গুলা পড়ে এসেছি, প্রত্যেকটা কিন্তু এখানে আছে। সাইলেন্টলি কি? নিঃশব্দে। ডিসক্রাইবস হাউ টিনা এন্টার্ড দ্য রুম, সে কিভাবে প্রবেশ করেছিল? খুব নিঃশব্দে। এখানে আপনি কিভাবে বুঝবেন স্যার সাইলেন্টলি শব্দটা অ্যাডভার্ব হবে? ওই যে বলা হয়েছিল, প্রথমেই বলা হয়েছে অ্যাডভার্ব এটা ভার্বকে বর্ণনা করে, অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, আবার অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকেও বর্ণনা করে। তো সাইলেন্টলি সে ঘরে প্রবেশ করেছিল, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা। তো এখানে ভার্ব হচ্ছে এন্টার্ড। সে কেমন ভাবে ঘরে প্রবেশ করেছিল? নিঃশব্দে ঘরে প্রবেশ করেছিল। তো এই সাইলেন্টলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব যে ক্লাসটা আজকে নিলাম, এটার উপরে আগামীতে আপনি আরো একটু বিশেষ করে এখানে পড়ে রাখবেন। এখান থেকে নতুন যদি কোনো কিছু পান আপনি, সেটা আমাকে বলতে হবে। এবং বিশেষ করে এখানে অনেক ওয়ার্ড দেওয়া আছে, নিউ ওয়ার্ডস, যেগুলা প্রত্যেকটা অ্যাডভার্ব, এগুলা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, এটা ভালো করে একটু বুঝতে হবে। অ্যাডভার্বের যে কোনো একটা ক্লাস একদিন করলেই কিন্তু এটা ভালোভাবে বোঝা যায় না। নাউনের ক্লাস নিয়েছিলাম, প্রথম দিন কি বুঝতে পেরেছিলেন?
তেমন ভাবে বুঝতে পারেননি, কিন্তু যখন ওই ক্লাসটা আবার একটা সময় করা হবে তখন আপনি বুঝতে পারবেন, পরে আবার যখন পড়বেন আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্র্যাকটিস আপনি যতবার করবেন ততবার কিন্তু আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এই যে কনজুগেশন অফ ভার্বের যে জায়গাটা পড়া দিয়েছিলাম, এগুলা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। দেখবেন এখানের অধিকাংশ শব্দ কিন্তু আপনার মুখস্থ। গো মানে যাওয়া, এটা তো আপনার অবশ্যই জানা জানা আছে। গো, এটা তিনটা ফর্ম কি আছে? গো, ওয়েন্ট, গন। এখন আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো কিভাবে? প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, না হলে ভাষাটা শেখা যাবে না। শুধু পড়িয়ে গেলাম, আপনি শিখলেন শুনলেন, হবে না। আপনাকে পার্টিসিপেট করতে হবে। কিভাবে করবেন? গো, ওয়েন্ট, গন। গো শব্দের অর্থ যাওয়া। ডু, ডিড, ডান। ডু অর্থ করা। ইট, এট, ইটেন। ইট অর্থ খাওয়া। রাইট, রোট, রিটেন। রিটেন শব্দের অর্থ, রাইট শব্দের অর্থ লেখা। এখন এইগুলো দিয়ে আমাকে সেন্টেন্স মেক করতে হবে, বাক্য তৈরি করতে হবে। গো, যেমন আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, হি গোস টু স্কুল, তাই না? এইটা গো দিয়ে একটা বাক্য হয়ে গেল। এইবার যদি বলি ওয়েন্ট দিয়ে একটা বাক্য করেন তো, ওয়েন্ট কি হবে? সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। দেখছেন, এইটাকেই বলে প্র্যাকটিক্যাল জায়গা। গন দিয়ে একটা বাক্য করেন তো, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। এই যে তিনটা সিস্টেমে তিনটা বাক্য আমি করলাম, এইভাবে কিন্তু আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে। আর না আমি শুধু পড়ে গেলাম, মুখস্থ করলাম, ওইটা আমার কাজে লাগালাম না, এটা হবে না। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো কাজ শিখতে গেলে প্র্যাকটিক্যাল জায়গাটাতে না আসলে, দেখবেন আমরা 9-10-এ আমাদের সায়েন্সের যে সাবজেক্ট গুলা ছিল, আমাদের পরীক্ষার আগে ডেমো ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস হতে, কিন্তু ওই সাবজেক্টের যিনি টিচার ছিলেন উনি কিন্তু ওইগুলো আমাদেরকে পরীক্ষা করে দেখাতেন। আমরা একটা ইসে পড়েছিলাম না, যেখানে বায়ু থাকে না, বাতাস থাকে না, সেখানে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন না থাকলে আলো জ্বলে না। তো একটা মোমবাতি জ্বালিয়ে পরবর্তীতে একটা গ্লাস, কাচের গ্লাস দিয়ে মোমবাতিটা ঢেকে দেওয়া হলো, দেখা গেল একটু পরেই বাতিটা নিভে গেল। এই যে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, আমরা যে শুধু বলে যাচ্ছি মুখে অক্সিজেন বা বায়ু না থাকলে আলো জ্বলতে পারে না, তো এটা কিভাবে সম্ভব? এটা আমরা কিন্তু ওই প্র্যাকটিক্যালি দেখেছিলাম। এখানেও কি আমরা কিন্তু সেই প্র্যাকটিক্যাল জায়গাটা দেখব। ডু, ডিড, ডান, এই তিনটা দিয়ে তিন রকমের বাক্য করতে হবে। ডু শব্দের অর্থ করা। কি বলা যায়? আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। এটা ভি ওয়ান ফর্ম বা বেস ফর্ম দিয়ে একটা বাক্য করলাম, আই ডু দা ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, কি হবে? আই ডিড দা ওয়ার্ক। কি হবে বলেন? আই ডিড দা ওয়ার্ক। আর যখন পাস্ট পার্টিসিপল হবে তখন কি হবে? এখানে ডান, ডু, ডিড, ডান। আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আই হ্যাভ ডান দা ওয়ার্ক। তো ভোকাবুলারি গুলো শিখে মনে রাখার সব থেকে ভালো পন্থা হচ্ছে আপনাকে এইগুলো বাক্যে ব্যবহার করতে হবে। আরো একটা সিস্টেম শিখিয়ে দেয়। আপনি একটা নিউজ পেপার পড়ছেন অথবা একটা আর্টিকেল পড়তেছেন আপনার ফোনে বা কোনো বইতে অন্য কোথাও, তো এইখানে কিছু নতুন শব্দ আপনার সামনে আসলো, সম্পূর্ণ অজানা। এই শব্দগুলো আপনি মুখস্থ করে কিভাবে মনে রাখবেন? একটা সিস্টেম থাকা দরকার না? সিস্টেম, সুন্দর একটা সিস্টেম আছে। এটা হচ্ছে, আপনি যে নতুন শব্দটা মুখস্থ করলেন বা পড়লেন, ওইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এবং যদি সুযোগ থাকে, আপনি সঙ্গে সঙ্গে আপনার পাশে কোনো খাতা বা কলম, নোটবুক থাকলে ওই বাক্যটা একটু লিখে ফেলবেন। ওই বাক্যটা একটু লিখে ফেলবেন, দেখবেন আপনার ওই শব্দটা দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। নতুন একটা শব্দ যখন সামনে আসবে, ওইটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে। রাইট, রোট, রিটেন। রাইট শব্দের অর্থ লেখা। সে একটা কবিতা লিখিতেছে, হি ইজ রাইটিং আ পোয়েম। হি ইজ রাইটিং আ লেটার। তাহলে এটা কি হলো? রাইট দিয়ে একটা বাক্য তৈরি করে ফেললাম। রোট দিয়ে একটা বাক্য তৈরি করব কিভাবে? হি রোট এ লেটার। সে একটা চিঠি লিখেছিল, কি হবে? হি রোট এ লেটার। আচ্ছা, যদি বলা হয় সে একটা চিঠি লিখিয়ে আছে বা লিখেছে, তখন কি হবে? He has written a letter. He has written a letter. Speak, spoke, spoken. Take, took, taken. See, saw, seen. এখানে অনেকগুলা ভার্ব ফর্ম দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে। এই ভার্ব ফর্ম গুলো আপনাকে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিক্যালি এইগুলো কিন্তু আপনার সেন্টেন্সের ভিতরে ব্যবহার করতে হবে। বাই, বট, বট। যদি বলা হয় আমি গতকাল একটি জামা কিনেছিলাম, কি হবে বলেন তো?
আমি গতকাল একটি জামা কিনেছিলাম, এটা প্রথমে বলেন কোন টেন্স, তারপরে বলতে হবে বাক্যটা কি হবে। আমি গতকাল একটি জামা কিনেছিলাম, টেন্স ঠিক রেখে কথা বলার চেষ্টা করতে হবে। যেমন আমি গতকাল জামা কিনেছিলাম, তাহলে এটা তো আজও না আগামীকালও না, গতকাল, অর্থাৎ সময়টা অতীত হয়ে গেছে না। তো যে কাজটা শেষ হয়ে গেছে তার ফল এখন আর বিদ্যমান নেই, আমরা জানি যে এটাকে পাস্ট টেন্স বলে। তো এটা পাস্টের ভিতরে কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট। আমি গতকাল একটি জামা কিনেছিলাম, আমি ইংরেজি কি? আই। বাক্যটা সাজাতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব দিতে হবে। আই, আমি কিনেছিলাম, কেনা ইংরেজি কি? বাই। আর কিনেছিলাম ইংরেজি কি হবে? বট। আই বট আর শার্ট ইয়েস্টারডে। আমি গতকাল একটি জামা কিনেছিলাম। দেখেন এই যে যে বাক্যগুলা তৈরি করছি, এইভাবে এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলা ব্যবহার করে আপনাকেও কিন্তু এখানে বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরি করতে করতে এইগুলো মুখস্থ করা হয়ে গেলে যখন এই টেন্সের প্র্যাকটিক্যাল জায়গায় আসবো, আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। সে একটি ছবি এঁকেছিল। তো এই বাক্যটাকে গঠন করতে গেলে ড্র শব্দের অর্থ ছবি আঁকা। আপনাকে কিন্তু জানতে হবে, এইটা মুখস্থ রাখতে হবে পূর্ব থেকে, আগে থেকেই, যে ছবি আঁকা ইংরেজি কি? ড্র। আর ছবি এঁকেছিল, এটার পাস্ট ফর্ম হবে কি হবে? ড্রিউ। হি ড্রিউ আ পিকচার। সে একটা ছবি এঁকেছিল। সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ আ কার। এগুলা কিন্তু সব পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য। সে ইংরেজিতে কথা বলেছিল। হি স্পোক ইন ইংলিশ। হি স্পোক ইন ইংলিশ। তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। কিভাবে খেয়াল করবেন, কিভাবে বুঝবেন? এটা বুঝতে গেলে বাংলা ক্রিয়াপদের দিকে লক্ষ্য করতে হবে। এখানে দেখবো যে বাক্যের শেষে লাম, লে, লেন, নি, নাই এই শব্দগুলো থাকবে। কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে। গঠন প্রণালী খুবই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি টু ফর্ম বলবে। সাবজেক্টের পরে কি বলবে? ভার্বের ভি টু ফর্ম, মনে রাখবেন এটা। দেখেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট। তাই না? এই যে কথাগুলো বলছি, এগুলো কি কোনো কিছু কঠিন? এখানে আপনি টেন্সের ভিতরে আমি যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি, দেখেন এই যে প্রেজেন্ট টেন্স, আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়। আমাকে আপনি একটা বাক্য বলবেন, বা আমি একটা বাক্য বলছি, এই বাক্য দিয়ে আপনাকে চারটা বাক্য তৈরি করতে হবে। যেমন আমি এখানে আপনাকে লিখে দিলাম, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। আচ্ছা, আই ইট রাইস এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। আপনি বলেন তো এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। এখন এইটা দিয়ে আপনি একটু তিনটা বাক্য করে আমাকে দেখাবেন, বলেন তো। আমি ভাত খাই, এর কন্টিনিউয়াস টেন্স হবে আমি ভাত খাচ্ছি। এর পারফেক্ট হবে আমি ভাত খাইয়াছি। আর পারফেক্ট কন্টিনিউয়াস হবে আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। তো এই বাক্যগুলো একটু বলেন তো ইংলিশে, দেখি আমরা পারি কিনা। আমি ভাত খাই, আইট রাইস, এটার কন্টিনিউয়াস কি হবে? এর past tense হবে I হ্যাঁ, I আমি আমি ate পাস্টে যাব না। ভাত খেয়ে- না, আমি পাস্টে যাব না, আমি বলছি কি, এই যে বাক্যটা আমি ভাত খাই, এখন এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? আমি ভাত খাচ্ছি, ওর ইংলিশটা কি হবে? আমি ভাত খাচ্ছি। I am eating rice। হুম, থ্যাংক ইউ। তারপরে তাহলে এটার এর পারফেক্ট কি হবে? পারফেক্ট আমি ভাত খেয়েছি, পারফেক্টটা কি হবে? I have eaten থ্যাংক rice। ইউ, থ্যাংক ইউ, আই হ্যাভ ইটেন রাইস। আমি এতটুকু চাচ্ছিলাম, আমি আপনাকে মনে হয় টেন্সটা শিখাতে পেরেছি। আমি ভাত খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। আর আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি কি হবে? I have I have been eating rice। হ্যাঁ, ওখানে একটা সময়ের I উল্লেখ করে have দিতে been হবে। eating rice hour হ্যাঁ, এখানে একটা সময়ের উল্লেখ করে দিতে হবে। আই hour। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। হুম, সময়ের উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, পাস্ট টেন্সের একটা বাক্য বলেন তো। এই যে আইট রাইস, এটার Past পাস্ট ফর্ম কি tense হবে? এটা past form I ate rice। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এর পাস্ট কন্টিনিউয়াস কি হবে? I I had eating rice। না, আই ওয়াজ ইটিং রাইস। Sorry, I was eating rice। I was eating rice। আর আমি ভাত খেয়েছিলাম, পাস্ট পারফেক্ট হবে আই হ্যাড ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্টে যেমন লিখেছিলেন I না, had
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছিলেন আই হ্যাভ ইটেন রাইস, পাস্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাভ এর জায়গায় হ্যাড হবে। আই হ্যাড ইটেন রাইস, কি হবে বলেন? আই হ্যাড ইটেন রাইস। ওকে, এখন I have eaten rice. হুম, এই যে যে জায়গাটা, এইটা আমরা যদি বুঝতে পারি, এই আপনি যতটুক পারছেন এইটুক পারলে আপনাকে নিয়ে আমি পথ পাড়ি দিতে পারবো। এইখানে দেখেন আপনার সুবিধার্থে একটা বক্স তৈরি করেছি, এটা গতকালকেও দেখিয়েছিলাম। আরেকটা বিষয় বলে রাখি, আপনার যেহেতু একটা ক্লাস মিস গিয়েছে, আমি ওই ক্লাসটা আগামীকালও কিন্তু আপনার ক্লাস নিতে চাচ্ছি। পারবেন? আগামীকাল সময় হবে একই টাইমে? স্যার, আগামীকাল মানে একদিন হাতে থাকলে মানে একটু ভালো করে পড়তে পারি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি পরবর্তীতে একদিন শুক্রবারেও বা একটু পড়িয়ে দিব, ঠিক আছে? এবং আমি আপনাকে দেখেন, আপনি অনেক আমার জন্য এত বড় একটা মানে সম্মানই দিয়েছেন, তো আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, এবং আপনার যেভাবে সুবিধা হয় আপনাকে আমি সেইভাবে পড়াবো, ঠিক আছে? তো আমি চাই যে ল্যাঙ্গুয়েজটা যেন আপনি খুব ভালোভাবে আমার কাছ থেকে শিখতে পারেন। এই যে ভার্বের ব্যবহারটা দেখাচ্ছি, দেখেন আসলে এইভাবে অনেকে দেখায় না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গা। কথা বলতে গেলে আপনি বাংলা ভাষায় বলেন বা ইংরেজি ভাষায় বলেন, আগে ভার্বের ব্যবহারটা আপনাকে ধরতে হবে, চিনতে হবে। এখানে দেখেন একটা বক্সের ভিতরে থেকে আমরা কিভাবে, আর একটা বাক্যকে চার ভাবে বলা যায়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। চার ভাবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন দেখেন, আই, এখান থেকে এই যে দেখেন আমি একটা সাবজেক্ট নিয়েছি আই। কি নিলাম বলেন তো? আই। ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর একটা জি। ভার্ব নিব, এখান থেকে একটা ভার্ব নিয়েছি রাইট, এখান থেকে একটা ভার্ব নিলাম রাইট, তাহলে কি দাঁড়ালো? আই রাইট। এখান থেকে আর ভার্ব নিব না, এই যে রোটও নিব না, উইল রাইটও নিব না। কেন নিব না? অলরেডি একটা ভার্ব নিয়েছি, আই রাইট। এখান থেকে একটা অবজেক্ট নিলাম, এ লেটার। কি অবজেক্ট নিলাম? এ লেটার। পুরা বাক্যটা কি হলো? আই রাইট এ লেটার। এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য হয়ে গেল। এটার পাস্ট টেন্স কিভাবে করব? দেখেন তখন হবে, আই রাইট নিতে পারবো না, আই রোট নিতে হবে। আই রোট, কি লিখবো বলেন? আই রোট, আই রোট এ লেটার। এই লেটারটা সবসময় ঠিক রাখতে হবে, এটাকে বলে অবজেক্ট আর এইটাকে বলে সাবজেক্ট। আই, আমি পরিবর্তন করব শুধুমাত্র কি? ভার্বের পরিবর্তন করব। আই রাইট এ লেটার প্রথমবারে বলেছি, দ্বিতীয়বারে বলবো আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আচ্ছা, এখান থেকে পরে আবারও করব, রাইটও নিব না, রোটও নিব না, এখান থেকে উইল রাইট নিব। কি নিব বলেন? উইল রাইট। কি দাঁড়াবে? আই উইল। উইল রাইট এ লেটার। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখব। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব। দেখছেন এখানে ফিউচার টেন্স। তো আপনি এইভাবে উই দিয়ে তিনটে বাক্য করেন তো। প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব নিবেন, পাস্ট ফর্মের একটা নিবেন, ফিউচারের একটা নিবেন। ইউ দিয়ে তিনটা বাক্য করবেন, হি দিয়ে তিনটা বাক্য করবেন, সি দিয়ে তিনটা করবেন। একটু করার চেষ্টা করি, বলেন। উই সিং এ সং, উই স্যাং এ সং, উই উইল সিং এ সং। এবার ইউ দিয়ে করেন, ইউ ওয়াচ টিভি, এটা দিয়ে করেন। ইউ ওয়াজ টিভি, আমি একটি টিভি না, এখানে ইউ মানে তুমি। দেখ। তুমি তুমি তুমি, ইউ মানে হচ্ছে তুমি। তুমি তুমি একটা টিভি দেখো, ইউ তুমি ওয়াচ টিভি। হুম। তুমি তুমি টিভি দেখো। হুম। তারপর হলো পাঁচে তুমি ইউ ইউ ওয়াজ এ টিভি, তুমি এটা টিভি ওয়াজেট বলবো না, দেখেছিলে। এটা ওয়াস্ট বলবো, উচ্চারণ বলবো ওয়াস্ট। WATCHD, ওয়াস্ট। হুম। ওয়াজ। হুম। তারপর হলো ইউ উইল ওয়াচ, হুম। তুমি টিভি দেখে দেখবে, দেখবে, হ্যাঁ, দেখবো। তুমি টিভি দেখবে। এই যে তুমি শ্যাল উইল টিভি থাকলে, দেখবে। কোনো বাক্যে শ্যাল বা উইল থাকলে বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব যোগ করতে হয়। যেমন ইউ উইল ওয়াচ টিভি, এর বাংলা অর্থ হচ্ছে তুমি টিভি দেখবে। তুমি টিভি দেখবে। তারপরে তারপর হলো হি নো হুম। হি নো হিম, হুম। সে সে জানে, হুম। সে তাকে জানে। হুম। নো তো এখানে এখানে নো জানা অর্থ, এখানে নো অর্থ জানে না, বলতে হবে সে তাকে চেনে। তো দেখেন একটু ভুল বলেছেন, হি তো- নো। হুম। এই যে নো হবে না, এইখানে একটু খেয়াল করেন, এই যে একেবারে উপরে রাইট এর পরে কিন্তু আবার এস বা ইএস দিয়ে রেখেছি আমি, দেখছেন? এই যে রাইট, এস বা ইএস কেন হবে? এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে নোর পরে একটা এস হবে, হি নোস। এখানে একটা এস দিতে হবে, হি নোস হিম।
বুঝতে পেরেছেন? যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু যদি বলি করিম ভাত খায়, তো করিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে একটা এস দিতে হবে, করিম ইটস রাইস। কি বলবো? করিম ইটস রাইস, মনে রাখবেন একটু, করিম ইটস রাইস। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বাই এস বসে। করিম ইটস রাইস, হি নোস হিম, এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে নোজ হবে। এই নিউতে দেখেন পরে যে পাস্ট ফর্মে যে ভার্বটা, এইটাতে কিন্তু আর এখানে নিউজ হবে না, কারণ এটা পাস্ট টেন্সের বাক্য। এখানে এই নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, এটা ঠিকই থাকবে, হি নিউ হিম, সে তাকে চিনতো। আর ফিউচার টেন্সে কি হবে? হি উইল নো হিম, সে তাকে চিনবে। সি দিয়ে করেন তো, সি পেলে, এখানে আবার পেলের পরে এস দিতে হবে, কেননা এই সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। সি প্লেস ফুটবল, পাস্ট টেন্সে কি হবে? সি প্লেড সি প্লে। ফুটবল। হ্যাঁ, আর পাস্ট ফিউচার টেন্সে কি হবে? সি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। সি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এটা মনে রাখতে হবে। দেখছেন? তাহলে এই ভার্বটা আপনি বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। এখানে দেখেন আরো একটা বক্স আমি দেখিয়ে দেই। এই যে এখন দেখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে যে কথাটা আমি একটু আগে আলোচনা করলাম, বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? এই যে রানা, ইট, দে, এই প্রথমে যেগুলো ছিল আই, উই, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হবে। কি করতে হবে বলেন? ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হবে। যেমন দেখেন, উই সিং এ সং, তাই না? তো এখানে যখন হি বা সি ব্যবহার করব, যেমন সে ফুটবল খেলে, কি হবে? সি প্লে, এই যে প্লে লিখেছি না, এরপর একটা এস যোগ করতে হবে, সি প্লেস ফুটবল। অর্থাৎ সে হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে এস হবে, সি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। দেখেছেন? এইবার আমরা দেখব এই বক্সের মাধ্যমে কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করা যায়। আপনি একটু করতে পারবেন? আমি একটু বুঝাই দিই। দেখেন, এখানে সাবজেক্টের জায়গা কিন্তু ঠিকই থাকবে, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে সাবজেক্ট আপনাকে নিতে হবে। এইবার দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু নট অথবা ডাজ নট নিতে হবে। কি বললাম? প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু নট অথবা ডাজ নট নিতে হবে, পাস্ট সিম্পল টেন্সে ডিড নট নিতে হবে, আর ফিউচার সিম্পল টেন্সে ওন্ট নিতে হবে। ফিউচার সিম্পল টেন্সে কি নিতে হবে? ওন্ট নিতে হবে। দেখেন, উই প্লে ফুটবল, কি হবে? উই প্লে ফুটবল। তো এখানে একটা নেগেটিভ শব্দ ব্যবহার করতে হবে মাঝের থেকে, কি হবে? উই ডু নট প্লে ফুটবল। আর যদি এখানে থার্ড পারসন হয়, যেমন হি, তাহলে হির পরে কি ডু নট হয় না ডাজ নট হয় বলেন তো? হি ডাজ নট। ডান্স নট। তাহলে হি ডাজ নট প্লে ফুটবল, ডাজ নট দিলে তখন কিন্তু আর এখানে প্লেস দেওয়া যাবে না, কেননা এই প্লের পরে যে এসটা বসে, ওই এস দেখেন এই ডাজ বানান লিখতে গেলে এখানে একটা এস চলে আসছে, আছে না? এই প্লেসের এসটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ডিও ই এস, এই এস এর এইখানে ওই প্লেসের এস চলে আসছে। অর্থাৎ বলতে হবে হি ডাজ নট প্লে ফুটবল। কি বলবো, কি বলবো বলেন? হি ডাজ নট প্লে ফুটবল, করিম ডাজ নট প্লে ফুটবল, রনি ডাজ নট প্লে ফুটবল। আর যদি পাস্ট টেন্সে হয়, যেমন দে দিয়ে একটা বাক্য করি, দে ডিড নট ড্রাইভ এ কার। দে ডিড নট ড্রাইভ এ কার এর অর্থ কি বলেন তো? তারা একটা গাড়ি চালায়নি। হুম। দে ডিড নট ইট রাইস, তারা ভাত খায়নি। দে ডিড নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকেনি। আর ফিউচার টেন্সে এই উইল নট কে সংক্ষেপে লেখা হচ্ছে ওন্ট। উইল নট কে সংক্ষেপে কি লেখা যায় বলেন? ওন্ট। যেমন দেখেন, রানা ওন্ট গো দেয়ার, রানা সেখানে যাবে না। যদি বলি রানা সেখানে যাবে, এর ইংলিশ কি হবে? রানা উইল গো দেয়ার। আর যদি বলি রানা সেখানে যাবে না, রানা ওন্ট গো দেয়ার, কি হবে বলেন? রানা ওন্ট গো দেয়ার। তো এইভাবে আমাদের কিন্তু কথা বলা শিখতে হবে, আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। দেখেন, এখানে আরো অনেক জিনিস আপনার জন্য আমি সংযোজন করে রেখেছি। সেটা হচ্ছে এই যে 60+, আমরা কথা বলতে গেলে তার আগে এইটা একটু দেখাই, আপনি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা একটু আসি। যেমন এই শব্দগুলো একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ? স্পোকেন ইংলিশে এই যে আমরা বলি না, সকাল হয়ে গেলে আপনি আপনার কলিগ বা যেখানে আছেন আপনার একজন রুমমেট, তাকে বলছেন যে ঘুম থেকে ওঠো, কিভাবে বলবেন? ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা।
বিছানা থেকে ওঠো, গেট আপ। গোসল করো, টেক শাওয়ার। গোসল করা বললে কি হবে? টেক শাওয়ার। নাস্তা করো, হ্যাভ ব্রেকফাস্ট। দেখেছেন এখানে হ্যাভ মানে কিন্তু খাওয়া। দয়া করে নাস্তাটা খেয়ে নাও, প্লিজ হ্যাভ ইউর ব্রেকফাস্ট। কি বলতে হবে? প্লিজ হ্যাভ ইউর ব্রেকফাস্ট। দেখেন আরো একটা সুন্দর পথ আপনাকে বলে দেয়। ইংরেজিতে কথা বলতে গেলে আপনি সারাদিন যে যে কাজগুলা করেন, ওই কাজগুলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেই কিন্তু আপনি কথা বলা শিখে গেছেন। আমার কথাটা আপনি বুঝতে পারছেন? আপনি সারা দিন সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আপনার অফিসে বা আপনার বাসায় আপনি যে যে কাজগুলা করেন, এই কাজের কথাগুলা ইংলিশে একটু ট্রান্সলেট করতে পারলেই কিন্তু আপনি মনে করবেন আমি ইংরেজি শিখে গেছি। এই যে নাস্তা করো, হ্যাভ ইউর ব্রেকফাস্ট বা হ্যাভ ব্রেকফাস্ট। জামা কাপড় পরো, এর ইংরেজি কি? গেট ড্রেসড। চুল আঁচড়াও, কম্ব ইউর হেয়ার। দেখেছেন? কম্ব ইউর হেয়ার। ঘর মোছো, মোছা ইংরেজি কি? মপ। মপ দা ফ্লোর। এইগুলো আপনাকে আমি দিয়ে দিব, এইগুলো একটু কষ্ট করে মুখস্থ করবেন। নোংরা ঝাড়ো, ডু দা ডাস্টিং। ডু দা ডাস্টিং। কাজ শেষ করো। আপনার অফিসে আপনারা দুই বন্ধু কাজ করতেছেন, তো দেরি হয়ে যাচ্ছে বাসায় ফেরার। আপনি তাকে বলছেন যে ফিনিশ ইওর ওয়ার্ক কুইকলি। ফিনিশ ইওর ওয়ার্ক কুইকলি। দ্রুত তোমার কাজগুলো শেষ করো। রান্না করো, কুক ডিনার। শুতে যাও, গো টু বেড। কি হবে? গো টু বেড, শুতে যাও। তো দেখেছেন এই যে বাক্যগুলো, এখানে আরো আছে। দেখেন আমরা দোকানে গিয়ে দোকানদারের সাথে আমরা কিভাবে কথা বলবো। আমরা মনে করেন আপনি দোকানে কেনাকাটা করেছেন, এখন দাম কত? দোকানদারকে দাম জিজ্ঞাসা করবেন। আপনি ইংলিশে করতে যাচ্ছেন, আপনি পারছেন না। কিভাবে করবেন দেখেন, এই যে হাউ মাস, দাম কত। আপনি শপকিপারকে বললেন হাউ মাস দা প্রাইস বা হাউ মাস, দাম কত। এটা আরো একভাবে বলতে পারেন, হোয়াট ইজ দা প্রাইস। হোয়াট ইজ দা প্রাইস, দাম কত। এটার দাম কত? হাউ মাস ইজ দিস। কি হবে বলেন? হাউ মাস ইজ দিস, এটার দাম কত। ওটার দাম কত? হাউ মাস ইজ দ্যাট। এগুলার দাম কত? হাউ মাস আর দিজ। এগুলার দাম কত? কি হবে? হাউ মাস আর দিজ। ওগুলার দাম কত? হাউ মাস আর দোজ। কি হবে বলেন? হাউ মাস আর দোজ, ওগুলার দাম কত। তারপর দেখেন, টমেটো কিনতে চাচ্ছেন আপনি, টমেটোর দাম আপনি জিজ্ঞাসা করবেন। কি বলবেন? হাউ অ্যাবাউট টমেটো। হাউ অ্যাবাউট টমেটো মানে টমেটো কত করে। অথবা বলা যায় হাউ মাছ পার কেজি। আপনি চাউল কিনবেন বাজারের থেকে, তো আপনি দোকানদারকে মনে মনে ভাবছেন যে ইংলিশে প্রশ্ন করবেন যে চাউল প্রতি কেজি কত করে। হাউ মাছ পার কেজি ইজ রাইস। অর্থাৎ চাউল প্রতি কেজি কত। প্রতি পিসের দাম কত? হাউ মাস পার প্রাইস। দেখেছেন? হাউ মাস পার মানে হচ্ছে প্রতি। সর্বমোট দাম কত। আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন, আপনি দোকানদারকে এখন বলছেন যে সর্বমোট কত দাম। তো তাকে কিভাবে বলবেন? হাউ মাস ইজ দ্য টোটাল। হাউ মাস ইজ দ্য টোটাল, সর্বমোট দাম কত। দেখেছেন? প্রতি বক্সের দাম কত। আপনি টিস্যু কিনবেন, তো এক বক্স টিস্যুর দাম কত। কিভাবে জিজ্ঞাসা করতে হবে? হাউ মাস পার বক্স। কি হবে বলেন? হাউ মাস পার বক্স। এইভাবে কিন্তু আমাদের কথা বলাটা শিখতে হবে। কথা বলার প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই কথা বলা যাবে না। দেখেন এই যে ফর দিয়ে, ফর মানে হচ্ছে জন্য। যদি বলা হয় খাওয়ার জন্য, মনে করেন আমি আপনার বাসায় গিয়েছি, আপনাকে বললাম যে ইয়াসিন সাহেব, এই যে বোতলে যে পানি দেখতে পারছি, এটা কি খাওয়ার জন্য? আপনি বললেন হ্যাঁ স্যার, এই পানিটা খাওয়ার জন্য, আপনি খেতে পারেন। তো খাওয়ার জন্য এর ইংরেজি কি হবে? ফর ইটিং। যাওয়ার জন্য ফর গোয়িং। লেখার জন্য ফর রাইটিং। যদি বলা হয় এই কলমটি লেখার জন্য, কি হবে? দিস পেন ইজ ফর রাইটিং। দিস পেন ইজ ফর রাইটিং, এই কলমটি লেখার জন্য। ফর স্লিপিং, ঘুমানোর জন্য। কি হবে? ফর স্লিপিং, ঘুমানোর জন্য। তারপর দেখেন ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। খেলার জন্য ফর প্লেইং। এই বলগুলা এই বলগুলা খেলার জন্য। দিস বল আর ফর প্লেইং। রান্না করার জন্য, এই সবজিগুলা রান্না করার জন্য। কি হবে? দিস ভেজিটেবল ইজ ফর কুকিং। তো মনে রাখবেন, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর রাইটিং লেখার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য। দেখেছেন? এইভাবে এখান থেকে আপনাকে কিন্তু স্যার, বলেন। স্যার এখানে আইটা আসলে
হ্যাঁ হ্যাঁ, এইগুলাকে বলে জিরান্ড, আমি শিখাবো। অর্থাৎ ভার্বের পরে আইএনজি দিলে তাকে জিরান্ড বলে, জিরান্ড। জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপেল, এর একটা ক্লাস নিব, তখন বুঝতে পারবেন। এই ফর গোয়িং, ফর গো বললে বাক্যটা ভুল হয়ে যায়, ফর ইট বললে বাক্যটা ভুল হয়ে যায়। এই জন্য এখানে ফরের পরে মনে রাখবেন, ফরের পরে ফর, FOR, ফরের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তবে সেটা আইএনজি করতে হয়। যেমন যাওয়ার জন্য ফর গোয়িং, খাওয়ার জন্য ফর ইটিং, লেখার জন্য ফর রাইটিং, ঘুমানোর জন্য ফর স্লিপিং, ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ, খেলার জন্য ফর প্লেইং, হ্যাঁ, রান্না করার জন্য ফর কুকিং, আসার জন্য ফর কামিং, কেনার জন্য ফর বাইং, সাহায্য করার জন্য ফর হেল্পিং, তৈরি করার জন্য ফর মেকিং। এইগুলা আপনি একটু মুখস্থ করে ফেলবেন। এবং আপনাকে মেইন যে বিষয়টা আজকে পড়াতে চাচ্ছিলাম, আর এখান থেকেও আপনাকে ট্রান্সলেট করতে হবে। দেখেন এই যে ডে 4, 5, 6, হ্যাঁ, এখান থেকে ভাগ ভাগ করে দেওয়া আছে। এই দেখেন এইগুলো একটু, এইটা বলেন তো 4 নাম্বার থেকে, করিম বাঁশি বাজাবে, এই ট্রান্সলেশনটা কি হবে? করিম বাঁশি বাজাবে, হুম। এটার ভার্ব তো জানি না। হ্যাঁ, ভার্ব হচ্ছে বাঁশি বাজানো, বাঁশি, বা ভার্ব হচ্ছে বাজানো। তো বাঁশি হ্যাঁ, করিম ইংরেজি তো আপনি জানেন, করিম ইংরেজি হচ্ছে করিম। করিম বাঁশি বাজাবে কোন টেন্স? ফিউচার টেন্স আছে না? কিভাবে আপনি বুঝলেন স্যার এটা ফিউচার টেন্স? এই যে বাজাবে, বাংলা কোনো ক্রিয়ার শেষে যদি বে, বি, ব, বে, বি, ব এইগুলা থাকে, বে, বি, ব থাকলে সেইটা কিন্তু ফিউচার টেন্স হয়। তাহলে এখানে বাঁশি বাজানো ইংরেজি হচ্ছে প্লে অন, প্লে অন, প্লে অন মানে হচ্ছে বাজানো। করিম উইল প্লে অন এ ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। করিম উইল প্লে অন এ ফ্লুট। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে এ হলো কেন? এ হবে এই জন্য কারণ নাউনের আগে একটা আর্টিকেল দিতে হয়। করিম একটি বাঁশি বাজাবে, করিম উইল প্লে অন এ ফ্লুট, করিম একটা বাঁশি বাজাবে। রনি ডাক্তার হবে, কি হবে বলেন? রনি উইল বি, উইল বি মানে হচ্ছে হওয়া, বি মানে হচ্ছে হওয়া। আর এই যে হবে, এই ফিউচার টেন্সের চিহ্ন কি? হ্যাল উইল না? তাহলে করিম উইল বি, বি হচ্ছে এখানে মেইন ভার্ব, বি মানে হওয়া। করিম উইল বি এ ডক্টর। তোমরা এখন লিখিবে, এর ট্রান্সলেশনটা করেন তো। দেখেন, তোমরা এখন লিখিবে, ইউ উইল রাইট নাও, 1 ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক 1 আওয়ার। আমি শিক্ষক হইব, আই উইল বি এ টিচার। কি হবে? আমি শিক্ষক হইব, আই উইল বি এ টিচার। আমি আগামীকাল খুলনায় যাব, কি হবে বলেন তো এই 9 নাম্বারের বাক্যটা? আমি আগামীকাল খুলনায় যাইব। আমি আগে আমি আগামীকাল খুলনায় যাব। হ্যাঁ, এর ইংলিশটা তাইলে কি হবে? আই অ্যাম, হুম, আই অ্যাম না, আই এখানে উইল, আই উইল গো টু খুলনা টুমরো, আই উইল গো টু খুলনা টুমরো। দেখেন, তুমি পরীক্ষায় পাশ করবে, পাশ করা ইংরেজি কি? পাস, PASS, পাস মানে পাশ করা। তুমি পরীক্ষায় পাশ করবে, ইউ উইল পাস ইন দা এক্সাম, ইউ উইল পাস ইন দা এক্সাম। তাহারা সৎ হইবে, শহীদ আমার জন্য অপেক্ষা করবে। তাহলে শহীদ হচ্ছে একজনের নাম, শহীদ আমার জন্য অপেক্ষা করবে। আপনি নিজে নিজে বলেন, প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি? শহীদ। এরপরে ভার্ব দিতে হবে, শহীদ উইল ওয়েট, মানে শহীদ অপেক্ষা করবে কার জন্য? আমার জন্য। তাহলে এর ইংরেজি কি? ফর মি। শহীদ উইল ওয়েট ফর মি, শহীদ আমার জন্য অপেক্ষা করবে। তাহারা সৎ হইবে, দে উইল বি অনেস্ট, তাহারা সৎ হইবে, দে উইল বি অনেস্ট। দেখেছেন? এই বাক্যগুলো এইভাবে আপনি একটু ট্রান্সলেট করেন। আর এখানে আরেকটা ক্লাস আপনাকে নিতে চেয়েছিলাম, এটা আগামী ক্লাসে নিব, এবং এই শীটটা আমি এখন আপনাকে পাঠাই দিব। 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে গেলে যে স্ট্রাকচার গুলো প্রয়োজন, এইরকম 100 স্ট্রাকচার এখানে দিয়েছি। হুম, এই ক্লাসটা আগামী দিন নিব, এটা পড়লে আপনি অনর্গল কথা বলতে পারবেন। যেমন দেখেন, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও বটে, কি হবে বলেন? দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দেখেছেন এখানে এর স্ট্রাকচারটা হবে কি জানেন? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অ্যাজেক্টিভ অথবা নাউন, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যাজেক্টিভ অথবা নাউন। যেমন
মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। প্রত্যেকটা বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও এবং ওটাও। যেমন সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। অনেকে আছে না, সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, আবার যৌতুক চায়। তো কিভাবে করবেন? সে সুন্দরী মেয়ে চায়, এইটুক আগে করেন, এটুক তো আপনি পারেন। শি ওয়ান্টস এ বিউটিফুল গার্ল। এরপরে আমার রুল অনুসারে অ্যাজ ওয়েল অ্যাজ বসবে। তাহলে এটা বসাই দেন, হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল। সে একটা সুন্দরী মেয়ে চায়। আর কি চায়? অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সাথে ডাউরি, ডাউরি মানে যৌতুক। বাক্যটা আপনি বুঝতে পেরেছেন? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে আসবে হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে অন্টস। এখানে অন্টস হলো কেন বলেন তো? অন্ট হলো না কেন? এটা সিঙ্গুলার, থার্ড পার্সন। ইয়েস, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। এই জন্য এখানে এস হয়েছে। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। অনেক নিয়ম আছে দেখেন। কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি ভ্রমণে গেলে কেমন হয়, এই ধরনের কথা আমাদের প্রতিদিন বলা লাগে। মনে করেন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনার অফিসের বসকে বলছেন যে স্যার এখন চা খেলে কেমন হয়, স্যার এখন বাইরে ঘুরতে গেলে কেমন হয়। তো এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? হাউ অফেন ব্যবহার করতে হবে। হাউ অ্যাবাউট কি ব্যবহার করব? হাউ অ্যাবাউট, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। অর্থাৎ প্রথমে হাউ অ্যাবাউট দিবেন, তারপরে ভার্বের পর আইএনজি দিবেন, তারপর বাকি অংশ দিবেন। এখানে আপনি পারলে 5টা বা 6টা রুল একটু পড়ে পড়ে ফেলবেন, এই যে 5 নাম্বার পর্যন্ত। আই উইশ, আই কুড, এগুলো একটু পড়বেন। না বুঝতে পারলে আমি আপনার পরবর্তী ক্লাসে বুঝাই দিব, এবং পরবর্তী দিন এইটার উপরে ক্লাস নিব।